আজকের ক্লাসটাতে অনেক কিছু পড়াবো, প্যাসেজ পড়াবো। সেই প্যাসেজটা অনেক কঠিন মোটামুটি। সো ওই প্যাসেজটা পড়াইতে হচ্ছে টাইম লাগবে, এবং আমি চাই যে প্যাসেজটা তোমরা সবাই বুঝো। একদম কঠিন একটা প্যাসেজ কীভাবে সহজ করা যায় সেটা আমি আজকে তোমাদের দেখাবো, কারণ প্যাসেজ সলভ করার জন্য তোমরা অনেক কম সময় পাবা। আর তোমাদের ভাগ্য যদি খারাপ হয় তাহলে তোমরা এই প্যাসেজটার মতো একটা প্যাসেজ পাবা, যে প্যাসেজটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর যেসব বাংলা লেখা লিখছেন সেসব বোঝা একটু কঠিন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সাধু ভাষায় লিখছেন। সেকেন্ড ওয়ান হচ্ছে একটু কাব্যিক ভাষায় লিখছেন। সো রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার বাইরে গিয়ে মানে যেগুলো গদ্য লিখছেন ওগুলাও হচ্ছে বোঝা কঠিন হয়ে যায়, মানে গদ্য বলতে প্রবন্ধ। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধেরই ইংরেজি অনুবাদ করা হয়েছে। সো বুঝোই যে সেটা অনেক বেশি কঠিন। তো গত বছর যারা জাহাঙ্গীরনগর বি ইউনিটে সেট এতে পরীক্ষা দিছিলা তারা আসলে লাকটা অনেক খারাপ তোমাদের, কারণ মানে তাদের লাকটা অনেক খারাপ ছিল। মানে অনেকেই আমি শিওর যে পাঁচটার মধ্যে একটাও পারে নাই, কারণ এত বড় প্যাসেজ পড়তেই তো 20 মিনিট লাগার 15 মিনিট লাগার কথা। তো আজকে আমি চাইলে এই প্যাসেজটা তোমাদেরকে 5 মিনিটে সলভ করে দিতে পারবো, বাট তাহলে হয়তো অনেকেই বুঝবা না। সো আজকের প্যাসেজটা আমি ধরে ধরে বোঝাবো, এবং সবার উদ্দেশ্যে বলতেছি ইনশাল্লাহ প্যাসেজের ক্লাস এখনও মাত্র কিন্তু 28 জন দেখতেছে। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, কারণ হলো অনেকেই ভাবছে যে হচ্ছে ভাইয়া তো দেরি করে আসে, তো আজকে মনে দেরি করে আসবে। সো তোমরা হচ্ছে একটু কাইন্ডলি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবা ক্লাসে, যেন সবাই ইন টাইমে চলে আসে। আচ্ছা 31 জন হয়েছে, 50 জন, সকালের মতো 50-60 জন হইতে হবে। সবাই মেনশন দিয়ে দাও। আচ্ছা পরে চাইলে কেটে কেটে দেখতে পারবে যারা পরে আসছে, বাট আমি চাই যে লাইভে এই প্যাসেজের মহা গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমরা লাইভে করো। আর আমি নর্মালি এরকম বই দেখে ধরে ধরে ক্লাসে বুঝাই না। আজকের ক্লাসে আমি নিজের ডিসিশন নিয়েছি এই প্যাসেজটা দেখার পর যে না, আমার এটা হচ্ছে মানে ধরে ধরে বুঝাইতে হবে, কারণ এই প্যাসেজটা এত বেশি কঠিন যে মানে এটা আমি ধরে ধরে না বুঝাইলে তোমাদের অনেকেরই প্রবলেম হবে। আর আমি বলি একটু আশা রাখো যে এত কঠিন প্যাসেজ হয়তো আসবে না। এবার বি ইউনিটে, জাহাঙ্গীরনগরের বি ইউনিট, সি ইউনিট যেগুলোতে প্যাসেজ আসে সেগুলোতে তোমার টেক্সচুয়াল প্যাসেজ আসার সম্ভাবনা অনেক বেশি। সো আমি একটা ইউটিউবের ভিডিও দিয়ে দিয়েছি, সবাই হয়তো দেখছো সেই ইউটিউবের ভিডিও, ওইটা আমারই করা। ওখানে আমি ইম্পর্টেন্ট প্যাসেজগুলো দাগাই দিয়েছিলাম টেক্সট বুকের। তো এই ভিডিওটা দেখলে তোমরা আইডিয়া পাবা যে টেক্সট বুকের ইম্পর্টেন্ট প্যাসেজ কোনগুলা। তো সেই ইম্পর্টেন্ট প্যাসেজগুলো দেখার পরে তোমরা হচ্ছে ওগুলা বই থেকে পড়বা। তার মধ্যে যেগুলা তোমাদের জন্য খুব কঠিন লাগতেছে তোমরা আমাকে বলবা যে ভাইয়া এই প্যাসেজগুলোর উপরে একটু ক্লাস সলভ করে দেন, দেন হচ্ছে আমি সলভ করে দিব। আর জাহাঙ্গীরনগরের বিগত বছরের প্যাসেজ কখনো হুবহু রিপিট হবে না, খুবই সম্ভাবনা কম, সম্ভাবনা 0.01%। জাহাঙ্গীরনগরে কখনো বিগত বছরের প্যাসেজ তার পরের বছর আসে নাই। সো প্যাসেজ, নতুন একটা প্যাসেজ তোমরা পেতে যাচ্ছ সামনের পরীক্ষায়, এটা এক্সপেক্ট করেই পরীক্ষা দিতে হবে। তো তাহলে ভাইয়া প্যাসেজে ভালো করবো কিভাবে? প্যাসেজ ভালো করার ট্রিক্সটা জানতে হবে, মানে কিভাবে প্যাসেজটা পড়তে হয়। পুরো এত বড় একটা প্যাসেজ, এই প্যাসেজটা তোমরা দেখতেছো, প্যাসেজটা কি সবার কাছে আছে নাকি একটু কমেন্ট করো। প্যাসেজটা আমি গ্রুপে দিছিলাম, সবার কাছে এইটা আছে কি না। এটা হচ্ছে তোমরা যে কোনো কোশ্চিন ব্যাংকের ভর্তি পরীক্ষা 2000, আমি একটু দেখাই দিই, ভর্তি পরীক্ষা 2019-20 আমার কাছে জয়কলির বইটা ছিল, ওটা থেকে আমি করাচ্ছি। যে কোনো প্রশ্ন ব্যাংকের 2019-20 সালের বি ইউনিটের তোমার সেট কোড এ, এটা বের করলেই তোমরা পাবা। সবার কাছে আছে কিনা একটু কমেন্ট করো তো। ওয়ালাইকুম আসসালাম, সবার কাছে আছে কিনা? আমি তো দিয়ে দিয়েছি, এমনকি আমি গ্রুপেও দিয়ে দিয়েছি যাদের কাছে নাই। সো সবাই এইটা নিয়ে বসো, আমি প্যাসেজটা সলভ করা শুরু করছি। এবং প্যাসেজটা সলভ করতে অনেক টাইম লাগবে। তোমরা ধৈর্য ধরে আমার সঙ্গে তোমরা দেখবা, এবং দেখবা যে আমি প্যাসেজটা কীভাবে পড়ি। আমি প্যাসেজটা হচ্ছে প্রথমে পড়বো না, আমি হচ্ছে কোশ্চেনগুলো পড়বো। আমি কি কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দিছিলাম? একটু কমেন্টে জানাও তো কোশ্চেনগুলো দিছিলাম নাকি, একটু কমেন্টে জানাও যে প্যাসেজের 5টা কোশ্চেন আছে। আমি একটু দেখিনি, না প্যাসেজের কোশ্চেনটা আমি দিই নাই। আচ্ছা কোশ্চেনটা আমি ওই প্যাসেজ যেটা দিছিলাম ওইটার কমেন্টে আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্যাসেজের কোশ্চেন সামিয়া খান লিখছে ভাইয়া 10 মার্ক, তাহলে প্যাস আসার সম্ভাবনা আছে নাকি? আচ্ছা ভাইয়া এরকম অ্যাজাম্পশন করা যাবে না যে 10 মার্ক তো কমাই দিছে তাহলে প্যাসেজ আসবে কিনা। তোমরা জানো যে জাহাঙ্গীরনগরে গ্রামার খুবই কম আসে, মানে যখন ইংলিশে মার্ক আরও 15 ছিল তখন হচ্ছে 2-3টা গ্রামার আসতো। তাহলে এবার ধরে নাও হচ্ছে গ্রামার একটা আসবে, মানে গ্রামার কম আসবে, মানে যদি বিগত বছরের প্যাটার্নগুলো আমরা মানি 10 মার্কের মধ্যে 5 মার্ক প্যাসেজ চলে আসতে পারে, অথবা 3 মার্কের প্যাসেজ আসবে। সো প্যাসেজ বাদ দেওয়া খুবই রিস্কি হয়ে যাবে ভাইয়া, কারণ প্যাসেজ তুমি যদি বাদ দাও যে 10 মার্কের 10 মার্ক তো প্যাসেজ তো নাও আসতে পারে, তাহলে প্যাসেজটা বাদ দিই। যদি প্যাসেজ চলে আসে তুমি কিন্তু 5 মার্কের ধরা খাইতেছ।
কারণ প্যাসেজ তুমি আন্দাজে দাগায় তুমি কিছু করতে পারবে না। সো প্যাসেজ আসবে এটা ধরে নিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। আর বাকিগুলো আমাদের বাকি 5 মার্কের মধ্যে মিনিমাম ধরে রাখতে হবে। বাকি 4 মার্কই সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে আপনার ফ্রেজ ইডিয়মস, এগুলো থেকে আসবে। সো 10 মার্কের। আচ্ছা সবাই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, আচ্ছা লাইভের কমেন্টেও আমি দিয়ে দিচ্ছি প্যাসেজের যে কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আমাদের পড়া লাগবে। আচ্ছা আমি পারতেছি না কেন লাইভে, আচ্ছা লাইভে আমি কমেন্টটা ছবি দিতে পারতেছি না। সবাই হচ্ছে আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি হইলো কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। একজন আবার ভোদায়ের মতো কোশ্চেন করছে ক্লাস হবে না। আরে ভাই ইয়ে যায় না, নোটিফিকেশান যায় না, ভোদায়ের মতো কোশ্চেন করো কেন? আমার এগুলো খুব অপছন্দ। 8টায় ক্লাসে আসছি তাও যদি বলো ক্লাস হবে না। আচ্ছা কে জানি প্রত্যেকবার অ্যাংরি রিঅ্যাক্ট দেয়, আমি বুঝি না, ক্লাসের মধ্যে অ্যাংরি রিঅ্যাক্ট মারে। কে ভাই তুই? এরা আইডেন্টিফাই করে কিন্তু গ্রুপ থেকে রিমুভ করবো। এত কষ্ট করে ক্লাস নিচ্ছে আবার অ্যাংরি রিঅ্যাক্ট দাও, এসব করবা না। আচ্ছা যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি হচ্ছে শুরু করতেছি, ঠিক আছে? আমি দেখো তোমরা, আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি হইলো কোশ্চেনটা দিয়ে দিছি, যে কোশ্চেনগুলো আমি পড়বো। মানে একটা প্যাসেজ পড়ার সবচেয়ে ট্রিক্স হচ্ছে সবার আগে কি পুরা প্যাসেজটা পড়বো। দেখো প্যাসেজের শুরুতে লেখা আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার টু দ্য কোশ্চেন। তাহলে কি আগে রিড দ্য প্যাসেজ করবো কিনা এটা আগে জানা দরকার। প্যাসেজের সলভের ট্রিক্স, রিড দ্য প্যাসেজ না ভাইয়া, এটা করবোই না। সবার আগে পুরা প্যাসেজটা পড়বো না, কারণ এরকম যদি একটা 300 ওয়ার্ডের 200 ওয়ার্ডের প্যাসেজ থাকে ভাইয়ারা, তাহলে তোমরা রিড দ্য প্যাসেজ করতে গেলে তোমার 10 মিনিট চলে যাবে। পরীক্ষার হলে তোমার সময় কত? পরীক্ষার হলে তোমার টোটাল সময় হচ্ছে 45 মিনিট। তাহলে তুমি 10 মিনিট একটা প্যাসেজ পড়তে পারবা না। তুমি কি পড়বা? রিড দ্য প্যাসেজ না পড়ে রিডই করবা, রিড দ্য কোশ্চেন। কি করবা? রিড দ্য কোশ্চেনস, অর্থাৎ প্যাসেজের কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়বা। কি পড়বা? প্যাসেজের কোশ্চেনগুলা খুব ভালোভাবে পড়বা। আবার বলছি প্যাসেজটা পুরা পড়া যাবে না, ওরা যা বলছে ওটা শোনা যাবে না, আগে কোশ্চেন পড়া লাগবে। কারণ ওরা তোমাকে 45 মিনিট সময় দিয়ে অনেক বড় প্যাসেজ ধরাই দিবে তোমার হাতে, সেটা করা যাবে না। তাহলে আমরা কোশ্চেনটা পড়লে আমরা কোশ্চেনগুলো দেখবো যে প্যাসেজের কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসছে, আমরা প্যাসেজের ওই অংশটুকুই পড়বো। কিন্তু আমি তোমাদের সুবিধার্থে আসলে পুরা প্যাসেজটা আজকে পড়বো, কারণ পুরা প্যাসেজটার অর্থ তোমাদের জানা দরকার, এবং তারপরে পুরাটা সলভ করে দেব। তো চলো আমি কোশ্চেন পড়ি। ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন আসে হচ্ছে হোয়াট চেঞ্জ ওয়াজ দ্য কনসার্ন অফ দ্য অটোবায়োগ্রাফার। কনসার্ন শব্দের অর্থ কি? কমেন্টে লিখো তো, কনসার্ন শব্দের অর্থ কি? কমেন্টে লিখো কনসার্ন শব্দের অর্থ কি? কনসার্ন শব্দের অর্থ সবাই লিখো। কনসার্ন শব্দের অর্থ লিখো ভাই। এরকম কোশ্চেন ভাই সিআরএফ ইউনিটের প্যাসেজ আসে কিনা ভাই? সিআরএফ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা একটু দেখ, তাহলেই বুঝবি যে প্যাসেজ আসে কিনা। আমি তো আজকে বলছি যে আমি বিআরসি ইউনিটের প্যাসেজ সবচেয়ে বেশি আসে সেটা নিয়ে ইয়ে করতেছি, তোমাদের অ্যান্সার করতেছি। এবং মেসেজ গ্রুপে অনেকেই লিখছো যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট, সবচেয়ে বেশি স্টুডেন্ট সি ইউনিটে পরীক্ষা দেয়, তারপরে বি ইউনিটে পরীক্ষা দেয়। সো এটা কিন্তু দরকার, এই জন্য আলোচনা করা হচ্ছে। কনসার্ন শব্দের অর্থ কেউ লিখে না এখনো, আমি বুঝলাম না ঘটনা কি। উদ্বেগ, হ্যাঁ ইস্তেফহাম লিখছে। তাহলে এই লেখকের উদ্বেগ কি ছিল? আর অটোবায়োগ্রাফার মানে এই প্যাসেজটা যিনি লিখছেন তিনি হইলেন এই প্যাসেজের অটোবায়োগ্রাফার, মানে আত্মজীবনী লিখছেন। এই প্যাসেজটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই লিখছেন। এই প্যাসেজটা হচ্ছে লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এই প্যাসেজটার কি? অটোবায়োগ্রাফার। রবীন্দ্রনাথ ঠাকুর কি এই প্যাসেজের অটোবায়োগ্রাফার। তো রবীন্দ্রনাথ ঠাকুর এর কনসার্ন কি ছিল আমরা অপশনগুলো পরে পড়বো, আগে কোশ্চেন দেখি। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কনসার্নের কারণটা কি। 2 নাম্বার আছে হোয়াট হেল্পড দ্য বেঙ্গলিস টু কনসিভ এ নেশন অফ দ্য ইংলিশ ম্যান। কনসিভ শব্দের অর্থ কি? কনসিভ শব্দের অর্থ কি? কমেন্টে লিখো কনসিভ শব্দের অর্থ কি। তোমাদের কিন্তু শব্দার্থগুলো জানতে হবে, নাইলে পারবা না। কনসিভ শব্দের অর্থ কি? বাচ্চা নেও নাকি? না ওইরকম না, এই কনসিভের অর্থ অন্য। আচ্ছা আমি যে তোমার প্যাসেজের সলভ করার ছবিটা দিছি ওইখানে মাত্র 3টা রিঅ্যাক্ট, তার মানে সবাই কি ডাউনলোড দাও নাই? ভাই সবাই যদি এই প্যাসেজটা ডাউনলোড না দিয়ে থাকো গ্রুপ থেকে, যদি তোমাদের কাছে বই না থাকে আবার প্যাসেজটা ডাউনলোড না দাও, তাহলে এই ক্লাসটা কিন্তু তোমার জন্য না। তুমি এখানে হুদাই ছাগলের মতো বৈশা নাই থাকা, তুমি চলে যাও গিয়ে ঘুমাও। কিন্তু যারা ক্লাস করতে চাও তারা এই প্যাসেজটা ডাউনলোড দিবা, গ্রুপে আমি দিয়ে দিছি। প্যাসেজটা ডাউনলোড দাও, ওইখান থেকে আসলে পড়ানো হচ্ছে। কোশ্চেন দেখো সবাই, বাঙালিদেরকে কি করছে? কনসিভ করছে অফ এ নেশন টু ইংলিশম্যান। আচ্ছা তাহলে বাংলাদেশিদেরকে, ইংলিশদেরকে যে বাংলাদেশিরা একটা ভালো জাতি ভাবতেছে, একটা উন্নত জাতি ভাবতেছে, এটা হেল্প করতে, এটা চিন্তা করতে হেল্প করছে কি দিয়ে? তার 4টা অপশন দেওয়া আছে।
তো 2 নাম্বারটাও আমরা এখন অ্যান্সার করব না, আমরা জাস্ট প্রশ্নগুলো পড়বো। আমরা অ্যান্সার করবো কখন? প্যাসেজ পড়ার পরে। আচ্ছা, 3 নাম্বার, হু কুড রিড অ্যান্ড গেইন ফ্রম ইংলিশ লিটারেচার, অর্থাৎ কারা ইংলিশ লিটারেচার পড়তে পারে এবং সেখান থেকে ভালো ভালো জিনিস অর্জন করতে পারে। অবশ্যই শিক্ষিত মানুষরা পারে। আচ্ছা, এটা আমরা পরে দেখব, অ্যান্সারটা পরে দেখব। হু কুড রিড অ্যান্ড গেইন ফ্রম ইংলিশ লিটারেচার। প্যাসেজটা কিন্তু একটু কঠিন, আমি আবার বলতেছি প্যাসেজটা তোমাদের কাছে কঠিনই লাগবে। আমি যখন পুরো প্যাসেজটা পড়বো তখন তোমাদের কাছে অনেক সহজ লাগবে ইনশাল্লাহ। আমি চাইলে তোমাদের খুব সহজ কোনো প্যাসেজ পড়াইতে পারতাম, যেটা তোমাদের টেক্সট বই ছিল। ধরো আমি পড়ালাম হাকালুকি হাওর, ভাইয়া সেখানে হয়তো আমি তোমাদের কাছে অনেক জনপ্রিয় হইতাম হাকালুকি হাওর পড়ায়, বাট হাকালুকি হাওর কিন্তু তোমরা পড়ছো। সো আমি তোমাদেরকে এমন একটা জিনিস পড়াইতেছি যেটা দিয়ে আমি তোমাদেরকে ধারণা দিচ্ছি যে এরকম কঠিন প্যাসেজ আসলে কীভাবে অ্যান্সার করতে পারবা। সো পরীক্ষার হলে গিয়ে ভাইয়াকে যেন মনে পড়ে যে ভাইয়া হচ্ছে আসলে আমাদেরকে ইফেক্টিভ জিনিসটা শিখাইছে। কঠিন মনে হলেও সেই জিনিসটা ভাইয়া সহজ করার চেষ্টা করছে, আমার উদ্দেশ্য ওইটাই। এই জন্যই তোমরা টাকা দিয়ে কোর্স করতেছো। কঠিন জিনিস আমি যেন তোমাদের কাছে সহজ করি, আর সহজ জিনিস তোমাদের কাছে এখন পড়ানোর আসলে আমার টাইম নাই। আমি যদি পড়াই তাহলে তোমার মূল্যবান 1 ঘন্টা আমি নষ্ট করব। আমি তোমার মূল্যবান 1 ঘন্টা নষ্ট করে তোমার কাছে অপরাধী হতে চাই না, সেটা সত্যি কথা। আচ্ছা, 3 নাম্বার, হু কুড রিড অ্যান্ড গেইন। আচ্ছা, এটা তো পড়ছি। তো আমি বলছি যে শিক্ষিত বাঙালিরা পারতো, তাহলে অপশনে শিক্ষিত বাঙালি আছে, এটা তোমরা বুঝেই গেছো। 4 নাম্বার, দ্য ইংলিশ পলিটিক্স অফ দ্য 19th century ওয়াজ, অর্থাৎ ইংরেজি রাজনীতি, ইংরেজদের রাজনীতি 19 শতকে কী ছিল? রিপ্রেজেন্টেড বাই, কাদের? রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করা, অর্থাৎ 19 শতকের ইংরেজি রাজনীতি 1900 সালের মানে 1800 সালের ইংরেজদের রাজনীতি কারা কন্ট্রোল করতো? 4টা অপশন দেওয়া আছে, আমরা পরে দেখব। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং, 5টা এখানে কোশ্চেন দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টেড দ্য কনসেপ্ট অফ লার্জ হার্টেড র্যাডিক্যাল লিবারেলিজম। র্যাডিক্যাল লিবারেলিজম আসলে তোমাদের বোঝার কথা না, কারণ এটা হইলো ভার্সিটিতে উঠে পড়ায়। র্যাডিক্যাল লিবারেলিজম মানে লিবারেলিজমের অনেকগুলো ধাপ আছে। লিবারেলিজম হচ্ছে একটা রাজনৈতিক মতবাদ, মানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন আইডিওলজি থাকে না, লিবারেলিজম এরকম একটা আইডিওলজি। তো এটা একটু কঠিন, আমি পরে বুঝাই দিচ্ছি। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং অফ দ্য রিপ্রেজেন্টেড দ্য কনসেপ্ট অফ লার্জ হার্টেড, লার্জ মানে উদার মনা। লিবারেলিজম মানে হচ্ছে উদার মনের মানুষ, এটাকে বলে লিবারেল। লিবারেল কাদেরকে বলে? চলে উদার মনের মানুষ। অফ ইংল্যান্ড পলিটিক্স অ্যাট দ্যাট টাইম, মানে ইংল্যান্ডের পলিটিক্সটা তখন ছিল একটু উদার মনা। ডোনাল্ড ট্রাম্প কিন্তু উদার মনা না, ও হচ্ছে কনজারভেটিভ। দেখবা এই জন্য ডোনাল্ড ট্রাম্পের পার্টি হচ্ছে কনজারভেটিভ, আর লিবারেল পার্টি মানে রিপাবলিকান যে পার্টি ওরা হচ্ছে কনজারভেটিভ। রিপাবলিকান পার্টিরই ইংল্যান্ডের নাম হয়েছে কনজারভেটিভ পার্টি, আর লিবারেল ইংল্যান্ডে কিন্তু পার্টি 2টা, একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি, একটা হচ্ছে লিবারেল পার্টি। তো তখন ইংল্যান্ডে কাদের আধিপত্য ছিল? লিবারেল পার্টিদের আধিপত্য ছিল। আচ্ছা, এবার আমি প্যাসেজটা পড়া শুরু করতেছি। কি করা শুরু করতেছি? প্যাসেজটা পড়া শুরু করতেছি। আমরা 5টা কোশ্চিন দেখছি, এখন আমরা পুরো প্যাসেজটা পড়বো। প্যাসেজটা আমি যখন পড়বো তোমাদের কারো যদি মনে হয় ভাইয়া এই জায়গাটুকু আবার পড়েন, আমাকে বলবা, আমি পুরো প্যাসেজটা তোমাদের ভালোভাবে বোঝার জন্য পড়তেছি, ঠিক আছে? আচ্ছা, টুডে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লিখতেছে এখানে যে আজকের দিনে আমি রবীন্দ্রনাথ ঠাকুর, মানে বুঝতেই পারছো অটোবায়োগ্রাফি কথাটা 1 নাম্বার কোশ্চিনে কেন লিখছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এই লেখাটা লিখতেছে, হয়তো তার ডায়েরিতে সে লিখতেছে। কমপ্লিট 80 ইয়ার্স অফ মাই লাইফ, অর্থাৎ এই প্যাসেজটা যখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল কত বছর? 80 বছর। 80 বছর বয়স হয়ে গেছিল, বৃদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুর। এই বৃদ্ধ বয়সে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জীবনের উপলব্ধিগুলো লিখতেছেন, যে বাঙালিদের আসলে জীবনের দুর্বলতাগুলো কোথায়, বা বাঙালির নিজের বলে কিছু আছে কিনা, নাকি সব কিছুই ধার করা। এই যে আমি শার্ট পরে আছি, এই শার্টটা কিন্তু ইংরেজদের পোশাক, মানে আমার নিজের না। তো রবীন্দ্রনাথ এইসব জিনিসপাতি এখানে লিখছে, এটা তো একটা বাইরের পোশাক। রবীন্দ্রনাথ এই প্যাসেজটাই আমি একটু বলে দিই, তাহলে আইডিয়া পাবা, পুরো প্যাসেজটা বুঝতে সুবিধা হবে। এই প্যাসেজটায় রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের নিয়ে আফসোস করছে এবং বাঙালিদের ব্যঙ্গ করছে। কারণ রবীন্দ্রনাথ বলতে চাইছে যে আমরা ওই সময়, রবীন্দ্রনাথের সময়ে ইংরেজরা হচ্ছে এই বাংলাদেশ শাসন করতো, মানে এই পুরা বাংলা ভারতবর্ষকে শাসন করতো, এবং বাঙালিরা হচ্ছে ইংরেজদের সাহিত্য পড়ে বা ইংরেজদের রাজনীতি দেখে সব কিছু ইংরেজদের থেকে নেওয়া শিখছিল, বা ইংরেজদের তারা অনেক বেশি শ্রদ্ধা সম্মান করতো, মানে নিজেদেরকে ভ্যালু করতে জানতো না, বাট ইংরেজদেরকে অনেক বস মনে করতো বাঙালিরা। তো এটা নিয়ে রবীন্দ্রনাথ লিখছে, এটাকে একটু সার্কাস্টিক ওয়েতে, আমি সার্কাজম বা কমেডি, প্যারোডি এগুলা সকালবেলা পড়াইছি, তো বোঝার কথা। এটা মনে করো অনেকটা সার্কাজম টাইপের একটা লেখা। আই অ্যাম স্টাক বাই দ্য চেঞ্জ। স্টাক মানে কি? আটকে থাকা। স্টাক মানে কি? স্টাক মানে হচ্ছে আটকে থাকা। স্টাক মানে কি? স্টাক মানে হচ্ছে আটকে থাকা। আচ্ছা, সবাই ঠিকঠাক মতো বুঝতেছ? রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে আই অ্যাম স্টাক বাই দ্য চেঞ্জ, আমি একটা পরিবর্তন দ্বারা আটকে আছি। দ্যাট হ্যাজ টেকেন প্লেস বোথ ইন মাই অ্যাটিটিউড, বোথ ইন মাই ওন অ্যাটিটিউড অ্যান্ড ইন দ্য সাইকোলজি অফ মাই কান্ট্রিম্যান।
রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নিজেকে খুব বেশি, বাংলাদেশে আছে যে কেউ কোনো ভিডিও বানাইলে, কোনো পলিটিশিয়ান যদি কোনো কথা বলে বা কেউ যদি পত্রিকায় কিছু লিখে, ও নিজেকে একদম সাধু বানায় পুরা দেশের জনগণকে দোষ দেয়। বাট রবীন্দ্রনাথ যেহেতু মহৎ মানুষ ছিলেন, উনি নিজেকেও এর বাইরে রাখেননি। উনি বলছে আমি আমার আচরণে এবং আমার সাইকোলজিতে পুরোপুরি একটা ইংরেজ মন মানসিকতা চলে আসছে। কি চলে আসছে? উনি বলছে আই অ্যাম স্টাক বাই দ্য চেঞ্জ দ্যাট হ্যাজ টেকেন প্লেস। তাহলে কোন চেঞ্জটা টেকেন প্লেস হয়েছে? টেকেন প্লেস মানে হচ্ছে ঘটা, টেকেন প্লেস একটা গ্রুপ ভার্ব মানে কি ঘটা, তাহলে চেঞ্জ মানে পরিবর্তন। তাহলে রবীন্দ্রনাথ বলছে একটা পরিবর্তন ঘটছে কিসে? আমার অ্যাটিটিউডে, তারপরে কি আমার সাইকোলজিতে, যেটা আমার বাপের বা দাদার ছিল না, কারণ তারা ইংরেজদের আন্ডারে আমার দাদা ছিল না, তখন তাদের অ্যাটিটিউড অন্যরকম ছিল, তাদের সাইকোলজি অন্যরকম ছিল। তাহলে রবীন্দ্রনাথ বলছে আমার হয়েছে, আর কার হয়েছে? টু অফ মাই কান্ট্রিম্যান, আমার দেশবাসীর হয়েছে। আমি সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ আমার এটা কনফিডেন্স আছে ইনশাল্লাহ যে আমার চেয়ে ভালো প্যাসেজ তোমাদেরকে আর কেউ পড়াতে পারবে না। বাংলাদেশের কোনো ইংরেজি টিচার, মানে আইএলসের টিচার বাদে, তোমাকে অ্যাডমিশনের কোনো টিচার আমার চেয়ে ভালো, এটা আমার কনফিডেন্স। কজ আমি ভর্তি পরীক্ষায় সব কোচিংয়ের টিচাররা আমাকে বলছিল যে প্যাসেজ সবার শেষে অ্যান্সার করবি। আমি ভর্তি পরীক্ষায় সবার আগে প্যাসেজ অ্যান্সার করছিলাম, কারণ হচ্ছে আমি একটা জিনিস, আচ্ছা কম্প্রিহেনশন শব্দের অর্থ কি দেখি, আমি এটা বলার আগে তোমাদেরকে একটু ধরি। তোমাদের কম্প্রিহেনশন যে বলে, কম্প্রিহেনশন শব্দের অর্থ কি? কম্প্রিহেনশন শব্দ কোথা থেকে আসছে? কম্প্রিহেনশন শব্দটা কোথা থেকে আসছে একটু লিখো তো। কম্প্রিহেনশন শব্দটা কোথা থেকে আসছে? কম্প্রিহেনশন শব্দটা কোথা থেকে আসছে সবাই একটু কমেন্ট করবা। ভালো, সকালের ক্লাসের মতো উপস্থিত হয়ে গেছে, আমার খুব ভালো লাগতেছে। মেসেঞ্জার গ্রুপে কম্প্রিহেনশন শব্দটা কম্প্রিহেন্সিভ থেকে আসেনি, কম্প্রিহেনশন শব্দটা আসছে কম্প্রিহেন্ড। কম্প্রিহেন্ড শব্দটা আছে কম্প্রিহেন্ড ভার্ব থেকে। কম্প্রিহেন্ড মানে হলো চিন্তা করা বা অনুধাবন করা। কি করা? চিন্তা করা বা অনুধাবন করা। অনুধাবন করা। তো আমার কোনো কিছু চিন্তা করা বা অনুধাবন করার ক্ষমতা আল্লাহর রহমতে ভালো ছিল, কারণ আমি হচ্ছে এই প্যাসেজ জিনিসটা, আমার বাসায় হচ্ছে পত্রিকা নিত, ডেইলি স্টার নিত, সো আমি আগে থেকে এই প্যাসেজ পড়ে অভ্যস্ত ছিলাম। সো আমার কাছে মনে হয়েছে যে টিচাররা বলছে কি যে প্যাসেজ 5টার মধ্যে 3টা পারলে অনেক কিছু, 2টা না পারলেও কোনো সমস্যা নাই। আমি ভাবছি কি রে ভাই, ভার্সিটিতে নাকি 1 মার্কের জন্য অনেক পিছায় যায়, তো এখানে 2 মার্ক পিছায় ছাড়িয়ে দিলে তো আমি অনেক বেশি ছাড়বো। আর টিচার আরেকটা জিনিস বলছিল প্যাসেজ সবার শেষে সলভ করবা, আগে গ্রামার সলভ করবা। হ্যাঁ, জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে প্যাসেজ সবার শেষে সলভ করাই ভালো, আগে হচ্ছে মুখস্থ বিষয়গুলো সলভ করবা। বাট ঢাকা ভার্সিটির ক্ষেত্রে আমি হচ্ছে সবার আগে প্যাসেজ সলভ করছিলাম, কারণ আমি এটা ভালো পারতাম। সো আমি যেহেতু এই জিনিসটা অনেক ভালো পারি, অনেক ভালো বুঝি ইংলিশ থেকে বাংলা, সো আমি তোমাদেরকে ইনশাল্লাহ ভালো বুঝাইতে পারবো, আমার এটা কনফিডেন্স আছে। আরে ভাই, গ্রুপে তো প্রশ্নের ছবি তো আমি তুলে দিছি, একটু প্লিজ ওকে ওই লিঙ্কটা দাও। আমি মেসেঞ্জার গ্রুপেও দিছি, আবার হচ্ছে গ্রুপেও ছবি তুলে দিছি, আবার অ্যান্সারের ছবিও আমি দিছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, কম্প্রিহেনশন যেটা বললাম, কম্প্রিহেনশন আমি অনেক ভালো বুঝি, তোমাদেরকেও বুঝাই দিচ্ছি। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলছে যে আমার চিন্তা চেতনার মধ্যে একটা পরিবর্তন আসছে এবং আমার দেশের মানুষের মধ্যেও আসছে। কি পরিবর্তন? এ চেঞ্জ দ্যাট ক্যারিজ উইদিন ইট এ কজ অফ প্রোফাউন্ড ট্র্যাজেডি। রবীন্দ্রনাথ বলছে প্রোফাউন্ড মানে একটা সম্পূর্ণ একটা ট্র্যাজেডি, মানে দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে। যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটা কি ভালো নাকি ভালো না? রবীন্দ্রনাথ ঠাকুর বলছে সেই চেঞ্জটা কিন্তু ভালো চেঞ্জ হয়নি। এটা কিন্তু কোশ্চিনে আছে, একটু পরে আমরা কোশ্চিন পাবো। প্রথম কোশ্চিনটাতেই আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই চেঞ্জটাকে কি বলছেন। দেখেন, তাহলে আমরা 1 নম্বরের উত্তর পেয়ে গেছি। হুইচ চেঞ্জ ওয়াজ দ্য কনসার্ন অফ দ্য অটোবায়োগ্রাফার? কোন চেঞ্জটা অটোগ্রাফারকে চিন্তিত করছে? কোনটা? ট্র্যাজেডি। দেখেন অ্যান্সার সি, অ্যান্সার সি। সবাই হচ্ছে প্রশ্নটা বের করেন, সবাই কি করবেন? প্রশ্নটা বের করবেন। 1 নম্বর প্রশ্নে কি আছে? 1 নম্বর প্রশ্নের বাংলাটা লিখেন তো দেখি আপনারা কত ভালো বুঝেন। 1 নম্বর প্রশ্নে আছে হুইচ চেঞ্জ ওয়াজ কনসার্ন অফ দ্য অটোবায়োগ্রাফার, অর্থাৎ কোন পরিবর্তন অটোগ্রাফারকে চিন্তিত করেছিল। সবাই লিখেন, কোন পরিবর্তন অটোবায়োগ্রাফারকে পরিবর্তন করেছিল। আচ্ছা, উপলব্ধি পর্যন্ত বুঝছি। আরে ভাই, এবার হচ্ছে এটা কমেন্ট করো, কোন পরিবর্তন করেছিল? কোনটা করেছিল? ট্র্যাজেডি করেছিল। ট্র্যাজেডি। সবাই উত্তরটা পাইছ? সবাই কি উত্তরটা পাইছ? উত্তর পাইলে একটু ডান লিখো, উত্তর পাইলে সবাই লিখো অ্যান্সার ডান।
উত্তরটা যদি সবাই দেখে মিলাইতে পারো তাহলে একটু ভাইয়া কমেন্ট করে কাইন্ডলি লিখো অ্যান্সার ডান, তাহলে আমি পরেরটায় চলে যাব। কারণ আমি কিন্তু আজকে তোমাদের মুখস্থ টপিকগুলো পড়াবো। আজকে কিন্তু আমি তোমাদের হচ্ছে ঠিক করছি সিনোনিম অ্যান্টোনিম একটু দেখাই দিব, গ্রুপ ভার্ব একটু দেখাই দিব, কারণ প্রত্যেক দিন আমি মুখস্থ টপিকগুলো একটু একটু করে পড়াবো ক্লাসে, আমি বলে দিয়েছি। কারণ জাহাঙ্গীরনগরে BCF ইউনিট, আবার বলছি জাহাঙ্গীরনগরে BCF ইউনিটে সবচেয়ে বেশি মুখস্থ আসে, সবচেয়ে বেশি কি আসে? মুখস্থ পাঠ আসে। 10টা কোশ্চেন যদি আসে 6টা কোশ্চেন 7টা কোশ্চেন মুখস্থ আসে। সো খুবই ইম্পর্টেন্ট। আর আমি হচ্ছে অলরেডি কারেক্ট স্পেলিংয়ের আমি ছবি তুলে দিয়ে দিছি, আর অন্যগুলো আমি এখানে করাবো। সো সবাই যদি হয়ে যায় তাহলে অ্যান্সার ডান লিখো, অ্যান্সার ডান। থ্যাংক ইউ মু বড়ুয়া। ভাইয়া আমি কিছুই বুঝতে পারছি না, আই এম নিউ হিয়ার। ভাইয়া আপনি যদি কিছু বুঝতে না পারেন অন্যদের কাছে একটু বুঝে নেন, আপনাকে বোঝানোর মতো আসলে সময় এখন আমার নাই, কারণ আমি তো সবার ক্লাস নিচ্ছি। আমি যদি আপনাকে এখন একাই বুঝাইতে যাই আমার 50টা স্টুডেন্টের ক্ষতি করতে পারবো না, 100টা স্টুডেন্টের ক্ষতি করতে পারবো না, করলে তাদের সাথে ইনজাস্টিস হবে, ঠিক আছে? সো এরকম পুতু কোশ্চেন করবেন না। পরেরটা, আচ্ছা, হোয়াট হেল্প দ্য বেঙ্গলিজ টু কনসিভ অফ এ নেশন অফ দ্য ইংলিশম্যান। আচ্ছা, বি নাম্বার কোশ্চেন আমরা পরে প্যাসেজে অ্যান্সার পাই যাব। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ট্র্যাজেডিটা নিয়ে চিন্তিত ছিলেন। কি ট্র্যাজেডি? দেখেন, our direct contact with the larger world of men was linked up with the contemporary history. আবার পড়ছি, our direct contact with the larger world মানে কি? আমাদের যে বাইরের জগতের সাথে যোগাযোগটা ঘটেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমাদের বাঙালিদের বাইরের জগতের সাথে যোগাযোগ কিভাবে হয়েছে? আমাদের বাঙালিদের বাইরের জগতের সাথে মূলত যোগাযোগটা হয়েছে ইংরেজদের মাধ্যমে। কাদের মাধ্যমে হয়েছে? আমাদের বাঙালিদের, শুনতে পাচ্ছেন? আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। আচ্ছা, আমাদের বাঙালিদের বাইরের জগতের সাথে মূল যোগাযোগটা হচ্ছে ইংরেজদের মাধ্যমে। তো ওটাই উনি বলছেন, ওয়াজ লিঙ্কড আপ উইথ দ্য কন্টেম্পোরারি হিস্টোরি অফ দ্য ইংলিশ পিপল। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বাইরের জগতের সাথে আমাদের যোগাযোগটা করাই দিয়েছে ইংলিশরা, হুম উই কেম টু নো ইন দোজ আর্লিয়ার ডেজ। মানে রবীন্দ্রনাথ বলছেন যাদেরকে আমরা কয়েকদিন আগে চিনছি, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের কিছুদিন আগে কিন্তু ইংরেজরা এই দেশে শাসনভার নেয়। তো রবীন্দ্রনাথ তাদের কথাই বলছেন, ইট ওয়াজ মেইনলি থ্রো দেয়ার মাইটি লিটারেচার। তো রবীন্দ্রনাথ বলছেন যে ইংরেজদের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি জানতে পারছি আসলে তাদের লিটারেচার পড়ে। এই যে আপনারা ইংরেজিতে পরীক্ষা দিচ্ছেন, আপনারাই ভাবেন, আপনারা কিন্তু কেউ ইটালিয়ান লিটারেচার, স্প্যানিশ লিটারেচার কিংবা হিন্দি লিটারেচার, চাইনিজ লিটারেচার নিয়ে পরীক্ষা দেন না। ইংরেজি তো পৃথিবীর 1 নাম্বার ভাষা না। ইংরেজির চেয়ে চাইনিজরা বেশি পৃথিবীতে, অনেক বেশি লোক চায়নাতে আছে, পৃথিবীর অনেক বেশি দেশের মানুষের ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। ইংরেজি কিন্তু পৃথিবীর যত না একটা তথ্য দিই, পৃথিবীর যত বেশি মানুষের জাতীয় ভাষা ইংরেজি, তার চেয়ে অনেক বেশি দেশের জাতীয় ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। অর্থাৎ আফ্রিকার অধিকাংশ দেশের জাতীয় ভাষা এখনও ফ্রেঞ্চ, সরকারি ভাষা এখনও ফ্রেঞ্চ। কিন্তু আপনারা তাহলে ফ্রেঞ্চে পরীক্ষা দেন না কেন? আমি কিন্তু ফ্রেঞ্চ 1 বছর পড়ছি, আমাদের আয়ার ডিপার্টমেন্টে 1 বছর মানে সেকেন্ড ইয়ারে উঠলেই ফ্রেঞ্চ অথবা জাপানি, এই 2টা ভাষার একটা পড়া বাধ্যতামূলক। ইংরেজি পড়তেছেন এই কারণে যে ইংরেজি লিটারেচারটা হচ্ছে পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ লিটারেচার। রবীন্দ্রনাথ ঠাকুর এটাই বলছেন। মাইটি মানে কি? সমৃদ্ধ লিটারেচার, দ্যাট উই ফর্মড আওয়ার আইডিয়াস উইথ রিগার্ড টু দিস নিউ কামার্স টু আওয়ার বেঙ্গল সোর্স। বেঙ্গল সোর্স মানে কি? কেউ একটু কমেন্টে লিখেন বেঙ্গল সোর্স মানে কি? বেঙ্গল সোর্স মানে কি? বেঙ্গল সোর্স মানে কি? কমেন্টে লিখেন। আমি অনেকক্ষণ পরপর উত্তর দেখতেছি। বেঙ্গল সোর্স মানে হচ্ছে বাংলার উপকূলে। ইংরেজরা তো জাহাজে করে আসছিল, এই জন্য রবীন্দ্রনাথ একটু ব্যঙ্গ করে ওদেরকে লিখছে যে এই যে ইংরেজরা আমাদের দেশে আসলো, ওদের সম্পর্কে আমরা খুব ভালো জানছি আসলে ওদের লিটারেচার পড়ে। মানে ইংরেজি লিটারেচার পড়ার পরই আমরা ইংরেজদের সম্পর্কে অনেক ভালো জানছি। তো রবীন্দ্রনাথ নিজেও অনেক ইংরেজি লিটারেচার পড়ছে, আপনারাও অনেক ইংরেজি লিটারেচার পড়তেছেন। রবীন্দ্রনাথ এটা নিয়ে মত করছে যে ভাই নিজের দেশের পড়াশোনা না করে আমরা কেন ইংরেজি পড়ি। আচ্ছা, thus their scope being strictly limited, the educated of those days had resource to English literature and English language literature. রবীন্দ্রনাথ বলতেছে এই দেশের শুধুমাত্র শিক্ষিত মানুষরাই ইংরেজি সাহিত্য পড়তে পারে। 3 নাম্বার উত্তর আছে, দেখেন, হু কুড রিড অ্যান্ড গেইন ফ্রম ইংলিশ লিটারেচার। কোনটা? দ্য এডুকেটেড বেঙ্গলিজ। অর্থাৎ শুধুমাত্র শিক্ষিতরাই কিন্তু ইংরেজি লিটারেচার পড়তে পারে। এই যে আপনারা 12 বছর ধরে পড়াশোনা করে আসলেন, এরপরই আপনারা ভার্সিটির পরীক্ষা দিয়ে অনেকেই ইংলিশ সাবজেক্টটাই পড়ার সুযোগ পাবেন, যেটা মূলত যে সাবজেক্টের মূল নাম হচ্ছে ইংলিশ লিটারেচার।
অর্থাৎ আপনারা ইংরেজি সাহিত্য পড়বেন যখন আপনারা শিক্ষিত হবেন। শিক্ষিত হওয়ার সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়, আর বিশ্ববিদ্যালয়ে আসলে হচ্ছে ইংরেজি লিটারেচার পড়া যায়। এটাই 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। সবাই 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন। হু কুড রিড অ্যান্ড গেইন ফ্রম ইংলিশ লিটারেচার? হু কুড রিড অ্যান্ড গেইন ফ্রম ইংলিশ লিটারেচার, অর্থাৎ কারা ইংরেজি লিটারেচার পড়তে পারে এবং সেখান থেকে শিখতে পারে। 4টা অপশন দেওয়া আছে। দ্য এডুকেটেড বেঙ্গলিস, অল দ্য বেঙ্গলিস, অনলি রাইটার সাচ আস রবীন্দ্রনাথ ঠাকুর, নান অফ অ্যাবোভ। অর্থাৎ বলছে শুধুমাত্র শিক্ষিতরা, সব বাঙালিরা, শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর, আর কেউই না। কারা পড়তে পারে? শুধুমাত্র শিক্ষিত ব্যক্তিরা পড়তে পারে, শুধুমাত্র শিক্ষিত ব্যক্তিরা পড়তে পারে। এটা হয়ে গেলে আপনারা লিখবেন 3 ডান, লিখবেন 3 ডান, 3 ডান, 3 ডান লিখেন। ফ্রেঞ্চ ভাষায় এখন কিছু বইলে আসলে আপনার কোনো লাভ হবে না। মসিয়া, মসিয়া, ফ্রেঞ্চ ভাষায় মসিয়া মানে হচ্ছে মিস্টার। আমরা বলি না এই যে মিস্টার সালাম, ওরা বলে মসিয়া সালাম। ম্যাডামকে বলে মাদাম। আচ্ছা, আমাদের হ্যাঁ, আমি জয়কলি পড়াচ্ছি, জয়কলির প্রশ্ন ব্যাংক। তো জয়কলি আপনার কাছে থাকতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো প্রশ্ন ব্যাংকেই সেম জিনিসটা দেওয়া আছে। আচ্ছা, এটা এই পর্যন্ত হয়ে গেলে আপনারা কমেন্টে লিখেন না রে ভাই। ডান, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকেই হয়তো মিলাইতেছেন, যারা মিলাইতেছো ভাই প্যাসেজ অ্যান্সার খুব ভালোভাবে পারবা। বিউপির পরীক্ষা দিয়ে আমার অনেক স্টুডেন্ট যাদেরকে আমি হচ্ছে প্রচুর পরিমাণ পিটাইছি, আমার কাছে যখন ব্যাচে পড়ছে 3 মাস খালি পিটুনি খাইছে, কারণ তাদেরকে আমি প্রচুর পরিমাণে মুখস্থ ইংরেজি পড়াইতাম। অন্য টিচাররা কী করতো? খালি গ্রামার পড়াইতো, এত গ্রামার আইটেম পড়াইতো যে যেগুলো পড়ে টিচাররা দেখাইতো যে আমরা খুব জ্ঞানী। অন্য টিচারদের আমি দুর্নাম করতেছি না, বাট এটা হয় রিয়েলিটি, যে টিচাররা তোমাদেরকে প্রচুর পরিমাণে গ্রামার পড়াইছে। এখন তোমরা এসে দেখতে পারতেছো এই পর্যন্ত যতগুলো ভার্সিটিতে পরীক্ষা দিলা ভাই, গ্রামার কত পার্সেন্ট আসে? যে কোনো ভার্সিটিতে গ্রামার সর্বোচ্চ 20 থেকে 30% আসে। বাকি সবগুলো আসে হচ্ছে মুখস্থ না হলে টেক্সট বই। আমি আমার স্টুডেন্টদেরকে টেক্সট বই আর মুখস্থ, আমার কাছে যারা ব্যাচে পড়ার সৌভাগ্য হয়েছিল তাদেরকে আমি হচ্ছে প্রচুর পরিমাণে পিটাই এগুলো মুখস্থ করে নিছি। তারা বিউপির পরীক্ষা দিয়ে আমাকে ফোন করে বলছে যে ভাইয়া পরীক্ষার হলে খালি আপনার মুখটা মনে পড়ছে, কারণ আপনি হচ্ছে তখন পিটাইতেন আমাদের, আপনাকে খুব খারাপ লাগতো, আপনাকে আমরা বদদোয়া দিতাম, কিন্তু এখন আমরা মনে হয়েছে যে আপনি আমাদেরকে ঠিক জিনিসটা পড়াইছিলেন। তো এটাই হবে, যারা প্যাসেজটা ভালোভাবে দেখতেছেন তারা ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায়, জাহাঙ্গীরনগরের পরীক্ষায় প্যাসেজে কখনো আটকাবেন না, কারণ জাহাঙ্গীরনগরে এই পর্যন্ত আসা সবচেয়ে কঠিন প্যাসেজটা আমি আপনাদেরকে পড়াচ্ছি। তো যখন কোনো কঠিন জিনিস পড়বেন তখন বাকি জিনিসগুলো ইজি লাগবে। আচ্ছা, আমি এটা খুব দ্রুত শেষ করে দেবো প্যাসেজটা। প্যাসেজ শেষ করে দিয়ে আমি হচ্ছে মুখস্থ পড়বো, কারণ প্যাসেজ পড়ানোর সময় আমার অনেক কথা বলতে হইতেছে ভাই, আমার পুরো এনার্জি একদম জিরো হয়ে যাইতেছে। সকালে তো একটা ক্লাস নিচ্ছি চিল্লায় চিল্লায়, আবার রাতেও ক্লাস নিচ্ছি, জীবনটা শেষ। আচ্ছা, তারপর দেখেন, তারপরে বলছে দেয়ার ডেজ অ্যান্ড নাইজ আর ইলিকুয়েন্ট উইথ দ্য স্টেটলি ডিক্লারেশন, অর্থাৎ এর আগের লাইনে রবীন্দ্রনাথ বলছে যে শিক্ষিত বাঙালিরা কী করতে পারে? ইংরেজি সাহিত্য পড়তে পারে। পরের লাইনে রবীন্দ্রনাথ কিছু ইংরেজি সাহিত্যিকদের নাম বলছেন। প্রথমটা হচ্ছে বার্ক, ডিক্লামেশন অফ বার্ক, অর্থাৎ স্টেটলি ডিক্লামেশন অফ বার্ক। বার্ক হচ্ছে এডমন্ড বার্ক, হচ্ছে একটা লোক, এডমন্ড বার্ক, এডমন্ড। আচ্ছা, আমি একটু কমেন্ট দেখি, আচ্ছা তাইলে কমেন্ট দেখলাম। আচ্ছা, এডমন্ড বার্কের কিসের কথা বলছে দেখি আপনারা পারেন কি না। এখানে বলছে ডিক্লামেশনস অফ বার্ক। ডিক্লামেশন মানে হচ্ছে বার্কের যে ভাষণগুলা ছিল, এডমন্ড বার্ক অনেকগুলা বক্তৃতা দিছিল, ওই বক্তৃতাগুলা শিক্ষিত বাঙালিরা পড়ে। আর কি পড়ে? উইথ ম্যাকাউলিস লং রোলিং সেন্টেন্স। ম্যাকাউলি একটা লোকের নাম, ও অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স লিখছে। ডিসকাশন সেন্টার্ড আপন শেক্সপিয়ার্স ড্রামা, অর্থাৎ যারা ইংরেজি লিটারেচার পড়ে তারা তো শেক্সপিয়ারের ড্রামা অবশ্যই পড়বে। আর শেক্সপিয়ারের ড্রামা থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকবার কোশ্চেন আসছে। আমি আগামী ক্লাসে ইংলিশ লিটারেচার যখন পড়াবো, অর্থাৎ সাহিত্যিকদের সাহিত্যকর্ম পড়াবো, যেটা আজকের ক্লাসে পড়াইতে চাইছিলাম, বাট অনেকেই বলছে যে বি ইউনিটের পরীক্ষাটা আগে, সো ওই যে C2 ইউনিটের ক্লাসটা আপনি পড়ে নেন। দ্যাটস ওয়াই আমি আপনাদের কথাটাকে আসলে লজিক্যাল, এই জন্য আমি C ইউনিটের ক্লাস পরে নিব। এখন হচ্ছে বি ইউনিটের পরীক্ষা যেহেতু আগে, এটা নিই। আচ্ছা, এটা বেশি দরকার। আচ্ছা, তো শেক্সপিয়ার তো অবশ্যই পড়বে যারা ইংলিশ লিটারেচার পড়ছে। আর কি পড়বে দেখেন, অ্যান্ড বাইরনস পোয়েট্রি। লর্ড বাইরন হচ্ছে ইংরেজি একটা কবি, আপনারা সবাই জানেন, তার কবিতা অবশ্যই পড়বে যারা ইংরেজি লিটারেচার পড়বেন। অর্থাৎ ফিউচারে আপনারা যারা জাহাঙ্গীরনগরে ইংলিশ লিটারেচার পড়বেন তারা এই জিনিসগুলো পড়বেন, শেক্সপিয়ারের কবিতা, বাইরনের কবিতা, শেক্সপিয়ারের নাটক, এগুলো পড়বেন। অ্যান্ড অ্যাবভ অল আপন দ্য লার্জ হার্টেড লিবারালিজম অফ দ্য 19th century ইংলিশ পলিটিক্স। অর্থাৎ আমি বলছিলাম লিবারালিজম একটা পলিটিক্সের ভাষা, অর্থাৎ ওই সময়ে যারা ইংরেজি সাহিত্য পড়তো পাশাপাশি তারা ইংরেজি রাজনীতির যে লিবারালিজম বা উদারতা, লিবারালিজম মানে কি? উদারতা,
অর্থাৎ ইংরেজি পলিটিক্সটা অনেকটা উদারপন্থী ছিল, অর্থাৎ মানুষের প্রতি সেটা একটা ভালো রাজনীতি ছিল। একটু বুঝলে আপনাদের চলবে। আচ্ছা, অ্যাবাউট দ্যাট টাইম অ্যাজ এ বয় ইন ইংল্যান্ড, আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাইয়া আপনি তো বলছেন প্যাসেজটা 5 মিনিটে সলভ করতে হবে, আবার আপনি প্যাসেজটা আধা ঘন্টা পড়াচ্ছেন। আরে ভাই, এই প্যাসেজ আমি আধা ঘন্টা ধরে অ্যানালাইসিস করতেছি, কিন্তু পরীক্ষার হলে আমি যদি নিজে এটা অ্যান্সার করতাম আমি অনেক শর্টকাটে পড়তাম, ট্রিক্স দিয়ে পড়তাম। বাট এখন তো প্রথমে অ্যানালাইসিস করা শিখাইতে হবে। নেক্সট ক্লাসগুলোয় আমি কীভাবে একটা প্যাসেজ 5 মিনিটে, 3 মিনিটে, 4 মিনিটে শিখতে হয় এগুলো আমি করাবো। প্রথম ক্লাসটায় আপনারা আসলে আগে অ্যানালাইসিস করা শিখেন, পরের ক্লাসগুলোই হচ্ছে আমি একদম শর্টকাটে কীভাবে প্যাসেজ অ্যান্সার করা যায় ওটা শেখাবো। আচ্ছা, সো অনেক ক্লাস আছে, দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে বলছে অ্যাবাউট দিস টাইম অ্যাজ এ বয় ইন ইংল্যান্ড, অর্থাৎ রবীন্দ্রনাথ বলছে যে উনি তো একজন ইংরেজি সাম্রাজ্যের অধীনেই থাকতো, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে বলছে ও ছোটোকালে কিন্তু ইংল্যান্ডে পড়াশোনা করতে গেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার 15 বছর বয়স তখন উনি ইংল্যান্ডে পড়াশোনা করতে যান। সেটার কথাই বলছে, আমি ইংল্যান্ডে যাওয়ার পরে আই হ্যাড দ্য অপরচুনিটি অফ লিসেনিং টু দ্য স্পিচেস অফ জন ব্রাইট। রবীন্দ্রনাথ ঠাকুর জন ব্রাইট নামে একজনের বক্তব্য শুনছিলেন, যে বক্তব্য রবীন্দ্রনাথকে অনেক বেশি আলোকিত করছিল বা রবীন্দ্রনাথ ওনার কাছ থেকে অনেক কিছু শিখছিলেন। দ্য লার্জ হার্টেন্ড র্যাডিক্যাল লিবারালিজম অফ দোজ স্পিচেস ওভারফ্লোয়িং অল ন্যারো ন্যাশনাল বাউন্ডস, অর্থাৎ এই জন ব্রাইট নামে ভদ্রলোক যে ভাষণটা দিতেন সেই ভাষণে উনি এই যে আমরা বলি ন্যাশনালিজম, অর্থাৎ তুমি ইন্ডিয়ান, তুমি পাকিস্তানি, আমি বাংলাদেশি, এই নিয়ে খুব মারামারি করে। দেখেন ফেসবুকে ক্রিকেট খেলার পর সবচেয়ে বেশি মারামারি হয় পাকিস্তান, ইন্ডিয়ান আর বাংলাদেশিদের। তো রবীন্দ্রনাথ বলছে এই ন্যাশনালিজমটাকে ন্যারো, অর্থাৎ এটা হচ্ছে মানুষকে কি করে দেয়, সংকীর্ণ করে দেয়। আরেকজন মানুষকে আপনি ধর্মের ভিত্তিতে দেখেন, আরেকজন মানুষকে আপনি জাতির ভিত্তিতে দেখেন, যেটা জন ব্রাইট নামে লোকটা অপছন্দ করত এবং তার বক্তৃতায় বলছিল, যেটা দ্বারা রবীন্দ্রনাথ কি হয়েছিল, প্রভাবিত হয়েছিল। আচ্ছা, বলছে হ্যাড মেড সো ডিপ অ্যান ইমপ্রেশন অন মাই মাইন্ড, অর্থাৎ আমার মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। রবীন্দ্রনাথের মনে কি করেছিল, ডিপ ইমপ্রেশন, গভীর প্রভাব ফেলেছিল। সামথিং অফ ইট লিঙ্গার্স, লিঙ্গার শব্দের অর্থ কি লিখেন তো, লিঙ্গার শব্দের অর্থ কি? লিঙ্গার শব্দের অর্থ হচ্ছে, আমি লিখে দিই ভাই, এর মধ্যে কেউ যদি পারো কমেন্ট করো, লিঙ্গার শব্দের অর্থ কি? লিঙ্গার শব্দের অর্থ হচ্ছে ঘোরাফেরা করা। লিঙ্গার শব্দের অর্থ কি? কি ঝাপসা দেখা যাচ্ছে নাকি? লিঙ্গার শব্দের অর্থ ঘোরাফেরা করা। রবীন্দ্রনাথ বলতেছে যে ওই অল্প বয়সে রবীন্দ্রনাথ যে লোকটার ভাষণ শুনছিল ওর মনে অনেক বেশি গভীর ছাপ ফেলে গেছিল এবং এখনও ওর মনে এগুলা ঘুরতে থাকে। ইভেন টুডে, ইভেন ইন দিস ডেজ অফ গ্রেসলেস ডিসইলিউশনসমেন্ট। ডিসইলিউশন, ইলিউশন শব্দের অর্থ কি? ইলিউশন, দেখো এমন কঠিন কঠিন ওয়ার্ড দিছে। ইলিউশন মানে হচ্ছে মোহ, অর্থাৎ প্রথম প্রেমে পড়ে গেলে নিব্বারা নিব্বিদের সাথে যেটা করে ওটা হচ্ছে মোহ, অর্থাৎ একটু কি বলে এটাকে, কি ভালোবাসা, এটা কুসুম কুসুম প্রেম, তো এটাকে বলে মোহ। তো রবীন্দ্রনাথের ওই অল্প বয়সী ইংরেজদের প্রতি অনেক কুসুম কুসুম প্রেম হয়েছিল। এবং তোমরা জানো কি না, রবীন্দ্রনাথ কিন্তু হচ্ছে ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে একই যে বাসাটাই থাকতো সেই বাসাটা ছিল একটা ইংরেজদের বাসা, এবং সেই বাসায় হচ্ছে 2 বোন থাকতো, যারা হচ্ছে রবীন্দ্রনাথকে প্রথমে অনেক বেশি মানে অপমান করতো, কারণ রবীন্দ্রনাথ হচ্ছে কালো মানে ব্ল্যাক, আর ওরা হচ্ছে সাদা, এবং ওরা ওদের বাপ মাকে বলছিল যে রবীন্দ্রনাথ এই বাসায় থাকলে আমরা থাকবো না। রবীন্দ্রনাথ ঠাকুর তো কবি, সে 1 মাস ওখানে থাকার পর একসাথে 2 বোনের পটায় ফেলছে, অর্থাৎ এমন কবির কবি সে, ওই 2 বোনের সাথে ওই রবীন্দ্রনাথ প্রেম করা শুরু করছে। তো রবীন্দ্রনাথ ওই সময়ের কথা বলছে যে ওই সময় ও ইংরেজদের প্রতি অনেক মোহ ছিল, ওই মোহটা কি হয়ে গেছে, ডিসইলিউশন হয়ে গেছে, অর্থাৎ মোহ মুক্তি ঘটছে। রবীন্দ্রনাথ এই লাইনে বলতে চাইছে, এখন এই প্রেম নিয়ে তোমরা এত কমেন্ট করে না, রবীন্দ্রনাথ ওই লাইনে বলতে চাইছে যে আমার ওই সময় ইংরেজদের প্রতি অনেক বেশি একটা কি হয়ে চলে আসছিল, মুগ্ধতা বা মোহ চলে আসছিল, সেটা আমার কেটে গেছে, সেটাকে বলে ডিসইলিউশনমেন্ট। অ্যাট দ্য টাইম থ্রো টেন্টেটিভ অ্যাটেম্পটস ওয়ার বিং মেড টু গেইন আওয়ার ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স। রবীন্দ্রনাথ বলছে যে ইংরেজদের প্রতি আমাদের এই যে মোহ বা এই যে ইংরেজদের প্রতি আমাদের এই যে টান, এইটার কারণে আমরা যদিও বারবার স্বাধীন হওয়ার চেষ্টা করছি, টেন্টেটিভ মানে বারবার কি করা, চেষ্টা করা, টেন্টেটিভ অ্যাটেম্পটস মানে বারবার চেষ্টা করা জাতীয় স্বাধীনতা অর্জনের জন্য। অ্যাট হার্ট উই হ্যাড নট লস্ট ফেইথ ইন দ্য জেনারেসিটি অফ দ্য ইংলিশ রেস। উনি বলছে আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের চেষ্টা করছি, বাট আমরা কিন্তু ইংরেজদের প্রতি খুব বেশি মানে বিরক্ত হই নাই। মানে ইংরেজ জাতটা যে অনেক বেশি টাইম মেনটেন করে বা ওরা হচ্ছে অনেক সুশৃঙ্খল, এটা বাঙালিদের এখনও হচ্ছে ইংরেজদের প্রতি অনেক দুর্বলতা আছে। কিভাবে দুর্বলতা আছে দেখবেন যে বাংলাদেশের বড় বড় পোশাক কারখানার যেসব সিও বা এমডি পদ এগুলো কিন্তু বিদেশিদের দেয়, ওই ইংরেজ বা আমেরিকানদেরই দেয়, কারণ এখনও বাঙালিরা বিশ্বাস করে যে বড় বড় পদে আসলে বাঙালিরা যোগ্য না, মানে ইংরেজদের প্রতি বাঙালিদের একটা দুর্বলতা থেকে গেছে। রবীন্দ্রনাথ ওটাই বলছে।
দিস বিলিফ ওয়াজ সো ফার্মলি রুটেড ইন দ্য সেন্টিমেন্টস অফ আওয়ার লিডার্স। বিলিফটা মানে বিশ্বাসটা, ওয়াজ সো ফার্মলি, ফার্মলি মানে একদম গভীরভাবে, রুটেড, রুটেড মানে ঢুকে যাওয়া, মনের গভীরে ঢুকে গেছিলো কাদের? আমাদের লিডারদের ভিতরে ঢুকে গেছিলো, অ্যাজ টু লিড দেম টু হোপ দ্যাট দ্য ভিক্টর অফ হিজ ওন গ্রেস। ভিক্টর অফ হিজ ওন গ্রেস মানে হচ্ছে ইংলিশ, মানে ইংরেজরা তো আমাদের সাথে যুদ্ধে জিতছে, সেটাকে রবীন্দ্রনাথ বলছে ভিক্টর অফ হিজ ওন গ্রেস। জিনিসটা বুঝতে হবে, কিন্তু আমি যত সুন্দরভাবে অ্যানালাইসিস করে দিলাম এত প্যারা নিয়ে, সত্যি কথা ভাই কোনো জায়গায় তুমি আমাকে দেখাও যে কোনো টিচার তোমাকে এভাবে প্যাসেজ অ্যানালাইসিস করে দিয়েছিল, এটা আমি গর্বের সঙ্গে বলতে পারি। আমি অনেক কষ্ট করি, এই প্যাসেজটা আমি মানে অনেকগুলো প্যাসেজ পড়ার পর এই প্যাসেজটা দেখলাম এবং আমার কাছে মনে হলো যে এটাই তোমাদেরকে, যদিও তোমাদের অনেকের কাছে মাথার উপর দিয়ে যাবে, বাট যাদের কাজে লাগবে তারা জাহাঙ্গীরনগরে কোপ দিবে। সো আমি পড়াইতে চাই এই জিনিসটা, সো আমি পড়াচ্ছি, না পড়াইলেও পারতাম, মুখস্থ পড়াইলে অনেকে খুশি হয়ে যাইতো। দিস বিলিফ ওয়াজ সো ফার্মলি রুটেড আমাদের লিডারদের সেন্টিমেন্টে, অ্যাজ টু লিড দেম টু হোপ দ্যাট দ্য ভিক্টর অফ হিজ ওন গ্রেস মানে ইংরেজরা পেভ দ্য পাথ অফ ফ্রিডম ফর দ্য ভ্যানকুইস্ট। ভ্যানকুইস্ট মানে কি? পরাজিত। ভ্যানকুইস্ট মানে কি? দেখো কতগুলো তোমরা জানতেছ, ভোকাবুলারি জানতেছ। ভ্যানকুইস্ট মানে কি? পরাজিত, ডিফেটেড। ভ্যানকুইস্ট মানে কি? পরাজিত, ডিফেটেড। ভ্যানকুইস্ট মানে কি? আমার খুব ভালো লাগতেছে যে যারা ক্লাসে আসছে তারা কেউ ক্লাস থেকে যায়নি, সবাই ক্লাস করতেছে। অনেক কঠিন একটা প্যাসেজ পড়াচ্ছে কিন্তু অনেকেই বুঝতেছে না, বাট ধৈর্য ধরে যে বসে আসো ইনশাল্লাহ এটা তোমার কাজে লাগবে। অনেকে 5টার মধ্যে 5টা পারবা না, ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ তুমি 5টার মধ্যে 3টা পারবা। যদি আমার সবগুলো প্যাসেজের ক্লাস তুমি করো 4টা পারবা ইনশাল্লাহ, যদি প্যাসেজ আসে, কোনো না কোনো ইউনিটে তো প্যাসেজ আসবেই। আচ্ছা, ভ্যানকুইস্ট মানে পরাজিত। তাহলে লাস্ট লাইনটার অর্থ হচ্ছে বাঙালিরা ইংরেজদের প্রতি এতই প্রেমে পড়ে গেছে, ওরা ভাবতেছে যে ইংরেজরাই আমাদেরকে স্বাধীন করে দিয়ে চলে যাবে, মানে যারা আমাদেরকে হারাইছে ওরাই আবার আমাদেরকে কি করবে? বিজয়ী করে দিয়ে চলে যাবে। মানে এটা বাঙালি লিডারদের একটা ধান্দা ছিল এবং লাস্টে কিন্তু সেটাই হয়েছে। আমরা মনে করি যে আমরা ভারতের স্বাধীনতা অর্জন করছি আন্দোলন করে, বাঙালিরা না, ওই রকম না। ইংরেজদের দেখছিল যে বাঙালিদেরকে খেয়ে দেওয়া শেষ, মানে ওই দুষ্ট প্রেমিকদের মতো। তো এদের সাথে থেকে আর কি হবে, বাঙালিদের সব সম্পদ নিয়ে গেছে, তো ওরা ইচ্ছা করে বাঙালিদেরকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংরেজদের পক্ষে আর ভারতবর্ষের মতো এত বড় একটা সাম্রাজ্য ধরে রাখা সম্ভব ছিল না, এই জন্য ওরা বাঙালিদেরকে স্বাধীনতা দিয়ে দয়া মায়া করে ছেড়ে চলে গেছে। যদি আমাদের আরও সম্পদ থাকতো আরও 200 বছর আমরা ওদের আন্ডারে থাকতাম। সত্যি কথা, এটাই খারাপ শোনালেও সত্য। আচ্ছা, 3 নাম্বার আমরা পড়ছি, দ্য ইংলিশ পলিটিক্স অফ দ্য 19th century ওয়াজ। 4 নাম্বারটা সবাই দেখো, দ্য ইংলিশ পলিটিক্স অফ দ্য 19th century ওয়াজ রিপ্রেজেন্টেড বাই, অর্থাৎ 19 শতকের ইংরেজ রাজনীতিতে কি হতো আমরা পড়েই আসছে। বি নাম্বার লিবারালিজম। কি ছিল? লিবারালিজম। তাহলে 4B ডান, সবাই কমেন্টে লিখবা 4B ডান, 4B ডান। হ্যাঁ নাসিম সরকার, তোমাদের শেষ সুযোগ এটা আমরা জানি, জানার কারণেই তো হচ্ছে আমার আজকে রাতে কিন্তু ক্লাস নেওয়ার কথা না, আজকে রাতে ক্লাস নেওয়ার শিডিউল হচ্ছে তোমার রায়হান ভাইয়ের, বাট উনি হচ্ছে একটা ইমার্জেন্সি মিটিংয়ে বাইরে গেছে। একটা আমাদের বড় ভাই যিনি এখন টিচার হয়ে গেছে ওই ভাই ডাকছে, সো না গিয়ে কোনো উপায় নাই। উনি যখন গেছে আমি কিন্তু ওনার ক্লাসটা নিচ্ছি, সো তোমাদের ক্লাস যেন মিস না হয়। আজকেও ক্লাস পোস্টপোন হলে আমরা জানি তোমাদের অনেকের একদম অবস্থা খারাপ হয়ে যেত, যেন ক্লাস পোস্টপোন করি নাই। আচ্ছা, 4B ডান, থ্যাংক ইউ। মুমু বড়ুয়া, ইফতিখার নেওয়াজ, তারপরে হচ্ছে আয়শা নূর, তাইবা আমজাদ, সবাই লিখছে 4B ডান। নাসমি সরকার, সামিয়া খান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 5 নাম্বারে চলে আসো। হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টেড দ্য কনসেপ্ট অফ লার্জ হার্টেড র্যাডিক্যাল লিবারালিজম অফ ইংলিশ পলিটিক্স অ্যাট দ্যাট টাইম। বলছে কোন কনসেপ্টটা ওই সময়ের বড় মনের র্যাডিক্যাল লিবারালিজমকে ফলো করতো, কোনটা? শেক্সপিয়র। ডিরেক্ট অ্যান্সার দেওয়া আছে, দেখো অ্যান্সার দেওয়া হচ্ছে প্যাসেজে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 লাইনে দেওয়া আছে। 14 লাইনে দেওয়া আছে, দেখো দেওয়া আছে যে শেক্সপিয়রের কাজের দ্বারা প্রভাবিত হতো। তাহলে শেক্সপিয়রের কাজের দ্বারা প্রভাবিত হতো, তারপরে বাইরনসের পোয়েট্রি দ্বারা, তারপরে হচ্ছে জন ব্রাইটসের স্পিচ দ্বারা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলছে এদের সবার কাজ দ্বারাই কি হতো, তখনকার ইংরেজরা প্রভাবিত হতো। তাহলে কি হবে? ডি হবে। তাহলে 5D ডান লিখো।